আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে সকল জমির দলিল গ্রহণযোগ্য হবে না এবং সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। কি কারণে বাতিল হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের জমির মালিকানা পাওয়ার জন্য একটি দলিল থাকে, আর এই দলিলটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্ত একটি ডকুমেন্টস। যেই ডকুমেন্টসটি দিয়ে জমির মালিকানা প্রমাণ করা হয়। জমি বেচা বিক্রি, হস্তান্তর, হেবা দান, তারপরে আপনার বা সাবকবলা, হেবা বিলাওয়াত সব কিছু কিন্তু এই দলিলের মাধ্যমেই করা হয়। এই দলিলটি হতে হয় সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক বৈধ উপায়ে রেজিস্ট্রি করা এবং সাব রেজিস্ট্রারের বৈধ সিল এবং বৈধ স্বাক্ষর করে বালাম বইতে এন্ট্রি থাকতে হয়। সেই দলিল বাতিল কেন হয়ে যাবে, এই বিষয়টি হলো আজকের বিষয়। তো এক নম্বরে হচ্ছে যেই সকল দলিল রেজিস্ট্রি করাবেন, যেই সকল দলিল রেজিস্ট্রির জন্য সরকার যে ফি পাওয়ার কথা, সরকারের যে প্রাপ্তি সেটি সরকার পাচ্ছে না, সরকারের ফি দেওয়া হয় নাই, তার মানে হচ্ছে জালিয়াতি করে যেই দলিলটি সৃজন করা হয়েছে, যেখানে সরকারের সাব রেজিস্ট্রার অফিসের বালাম বইতে এন্ট্রি করা নাই, এই সকল দলিল সরাসরি গ্রহণযোগ্য না, বাতিল হয়ে যাবে এবং শাস্তিও পেতে হবে। নাম্বার 2 হচ্ছে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান যেমন ধারাবাহিকভাবে আছে, এই ধারাবাহিক খতিয়ান এবং মালিকানার যে চেইন সেটি ঠিক থাকতে হবে। এটি ঠিক না রেখে যারা সম্পত্তি ক্রয় করবে, যাদের দলিল আছে কিন্তু সিএস খতিয়ান, এসএ খতিয়ান বা আরএস খতিয়ানের যে ধারাবাহিকতা, মালিকানার যে চেইন এটি ঠিক নেই, সিএস খতিয়ানের নাম নেই কিন্তু শুধুমাত্র আরএস খতিয়ান দিয়ে সম্পত্তি ক্রয় করেছে অথবা এসএ খতিয়ান দিয়ে সম্পত্তি ক্রয় করেছে, এই সকল দলিলও কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং দলিল বাতিল হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে জাল খতিয়ান দিয়ে। জাল খতিয়ান দিয়ে যদি জমি রেজিস্ট্রি করা হয়, অর্থাৎ আপনার নামে একটি খতিয়ান হয় নাই, কিন্তু আপনি সেই খতিয়ানটাকে কম্পিউটারে কম্পোজ করে আপনি সেটিকে সাবমিট করে আপনি দলিল করে নিয়েছেন, কিন্তু সরকারি যে রেকর্ড বই সেখানে আপনার নেই, আপনি সরকারকে ধোঁকা দিয়েছেন, ফাঁকি দিয়েছেন, এরকম যদি কেউ করে থাকে সেই সকল দলিলও বাতিল এবং গ্রহণযোগ্য না, এটি কিন্তু বলা হয়েছে। তারপর হচ্ছে যে সকল দলিল একটি মাত্র খতিয়ান দিয়ে করা হয়েছে কিন্তু বাকি যে খতিয়ানগুলি আছে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, এরকম কোনো খতিয়ানের সাথে মালিকানার চেইন ঠিক নাই, ধারাবাহিকতা নেই এবং দলিল করা হয়েছে যে ব্যক্তির কাছ থেকে দলিল করা হয়েছে তার যে বায়া দলিল, সেই বায়া দলিলের সাথেও তার এই দলিলের কোনো ধারাবাহিকতা বা মালিকানার চেইন ঠিক নেই, এই সকল দলিলও কিন্তু বাতিল হয়ে যাবে। তারপরে হচ্ছে খাস জমি বেআইনিভাবে দলিল করে নেওয়া। কারণ আপনারা জানেন আমাদের যে ভূমি অফিস, সেখানে অনেক ধরনের বেআইনি কাজকর্ম চলে, অবৈধভাবে অনেকে যোগ সাজসে উদ্দেশ্য প্রণোদিতভাবে, সে পূর্বের কথা বলছি, তখন দলিল করে নিয়েছে। সরকারি খাস জমিতে শর্ত থাকে, সেই শর্ত ভঙ্গ করে তারা জমি বেচা বিক্রি করেছে। এই সকল দলিল যাদের কাছে আছে সেই সকল দলিল তারা সাবমিট করতে পারবে না, সাবমিট করলেও শাস্তিও হবে এবং দলিল 100% বাতিল হয়ে যাবে। তারপর আছে প্রাপ্তির থেকে যদি সম্পত্তি বেশি বিক্রি করে দেয়, প্রাপ্তির থেকে 2 ভাবে বেশি বিক্রি করতে পারে। একজনের সম্পত্তি আছে, তার 5% জমির পাশে আর একজনের 5% জমি আছে, দেখা গেল সে 5% জায়গায় 6% জমি সে যোগ সাজসে বিক্রি করে দিয়েছে, বা তার নামে একটি রেকর্ড ছিল, সেই রেকর্ডের বুনিয়াদে তার জমির সাথে সেই জমিও বিক্রি করে দিয়েছে। আবার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি, যেটি আপোষ বন্টননামা দলিল হয় নাই, কেউ সম্পত্তি ভাগ করে নাই, সেই অবিভক্ত সম্পত্তি থেকে যার প্রাপ্তিতে পাওয়ার কথা ছিল 10% সম্পত্তি, সেখানে তিনি 20% সম্পত্তি বিক্রি করে দিয়েছে। এই যে বিষয়টা, এই দলিলও কিন্তু গ্রহণযোগ্য না এবং এই দলিলও কিন্তু 100% বাতিল হয়ে যাবে। তারপরে হচ্ছে বায়না দলিল, পাওয়ার অফ অ্যাটর্নি, ওসিয়ত, এই যে সমস্ত দলিল বলে, উইল দলিল,
তারপরে আপনার চুক্তিপত্র দলিল, তারপরে বায়না দলিল, বায়না রেজিস্ট্রি করতে হয়। তো এই সকল দলিলগুলি যদি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক যদি রেজিস্ট্রি করা না হয়, আর রেজিস্ট্রি না করলে সরকারের ফি থেকে সরকারকে বঞ্চিত করা হয়, এই সকল দলিল কখনোই গ্রহণযোগ্য না। কারণ আপনি একটি উইল করেছেন নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে, আপনি জমি বায়না করেছেন নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে, আপনি একটি চুক্তিপত্র করেছেন নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে, এই যে আপনি সাব রেজিস্ট্রার অফিস থেকে করলেন না, যার কারণে এই সকল ডকুমেন্টস দিয়ে কখনোই আপনি বিজ্ঞ আদালতে আইনি সহায়তা পাবেন না। বিজ্ঞ আদালতে গিয়ে আপনি মামলা মোকদ্দমা করলে এই সকল ডকুমেন্টস দিয়ে আপনি মামলা করতে পারবেন না। এই সকল ডকুমেন্ট সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে, এটির কথাই কিন্তু বলা হয়েছে। আরেকটি কথা হচ্ছে যে যেই সকল দলিল 100% দেখা গেছে সাব রেজিস্ট্রার অফিসে এন্ট্রি করা আছে, বালাম বইতে এন্ট্রি করা আছে, যেমন সাবকবলা দলিল, হেবা দলিল, হেবা ঘোষণা দলিল যেটা, দান দলিল, তারপরে হেবাবিল আওয়াজ দলিল, এই যে দলিলগুলি, এই দলিলগুলিও আপনি বাতিলের জন্য আপনি বাতিল করতে পারবেন। এই দলিলের মধ্যে যদি কোনোভাবে কোনো ব্যক্তির শর্ত থেকে থাকে, কোনো ব্যক্তির যদি অংশ থেকে থাকে, তাহলেও এই দলিলগুলি আপনি সরাসরি বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে একজন আইনজীবী দিয়ে আপনি যদি মামলা করেন, তাহলে এই দলিলগুলিও আপনি বাতিল করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, দলিলে যদি ভুল থাকে, একজনের সম্পত্তি যদি ঢুকে যায় বা একজনের সম্পত্তি যদি আরেকজন বিক্রি করে দেয়, সেই দলিল যদি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক যদি বৈধ সিল, বৈধ স্বাক্ষর করে যদি বালাম বইতে এন্ট্রি থাকে, তাহলে এই দলিলটি কিন্তু এলাকার কোনো কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার বা স্বনামধন্য কোনো ব্যক্তি পেশি শক্তির বলে এই দলিল বাতিল করতে পারবে না। এই দলিলের মধ্যে কাটাকাটি, ঘষা মাজা কোনো কিছু করার এখতিয়ার কিন্তু তার নেই, তাহলে শাস্তি পেতে হবে। এই দলিল বাতিল করতে হলে আপনাকে কিন্তু সরাসরি বিজ্ঞ আদালতে যেতে হবে। আর বিজ্ঞ আদালতে যখন যাবেন, তখন কিন্তু আপনি যে আইনের মাধ্যমে, যে আইনের দ্বারা আপনি এই দলিল বাতিল করতে পারবেন, সেই আইনটি হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 39 ধারায় আপনি যখন মকদ্দমা করবেন একজন সিভিল লয়ার দিয়ে, তিনি ভালো বুঝবেন, আরও যদি কোনো ধারা বসাতে হয় তিনি বসায়, তারপরে তিনি কাগজপত্রের ধরন দেখে একটি মামলা করলে সেই মামলার জাজমেন্ট কিন্তু এই দলিলগুলি বাতিল হয়ে যাবে। অর্থাৎ দলিল হতে হবে নিরঙ্কুশ, কোথাও কোনো ভুল ত্রুটি থাকতে পারবে না। ভুল বলতে আমি কিন্তু করণিক ভুল বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি যে একজনের সম্পত্তি আর একজন বিক্রি করে দিচ্ছে, যেই পয়েন্টগুলি আমি আগে বললাম, এই ভুলগুলি থাকলে আপনি জমির দলিল এই 24 সালে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং যে প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে যিনি ভূমি উপদেষ্টা হয়েছেন তার বক্তব্য, এবং তিনি বলেছেন যে একদম নিরঙ্কুশভাবে এই বিষয়টি দেখার জন্য খুব দ্রুত এগুলি অলরেডি কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। আপনি এর ব্যবস্থা যদি নিতে হয়, আপনার জমি জোর জবরদস্তি করে নিয়েছে, আপনার জমি বিক্রি করে দিয়েছে, আপনার জমির জাল দলিল করেছে, আপনার জমির বিভিন্নভাবে আপনার ক্ষতি করেছে, এর জন্য কিন্তু আপনি তঞ্চকতা মামলা দিতে পারবেন, প্রতারণা মামলা দিতে পারবেন, সেটি দিতে হবে ফৌজদারি আদালতে। আপনি দেওয়ানি আদালতে দলিল বাতিলেরও মামলা দিতে পারবেন, প্লাস ওই ব্যক্তি যাতে শাস্তি পায় তার জন্য কিন্তু আপনি ফৌজদারি আদালতে মকদ্দমা দিতে পারবেন। এই ফৌজদারি আদালতে মকদ্দমা দিলে আপনি সরাসরি 420, 406, তারপরে 463 থেকে 473 পর্যন্ত এই ধারাগুলি দিয়ে আপনি কিন্তু আপনার অ্যাডভোকেট সাহেব আপনার মামলা দিলে তার কিন্তু শাস্তি হবে। যদি তিনি তঞ্চকতা করে থাকেন উদ্দেশ্য প্রণোদিতভাবে, সেটি যদি প্রমাণিত হয় আপনার সাথে প্রতারণা করে থাকে, অবশ্যই তাকে কিন্তু শাস্তি পেতে হবে, এবং সেটি হচ্ছে সরাসরি যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এই নতুন আইনের বুনিয়াদে তিনি কিন্তু শাস্তি পাবেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।